বলরাম দা, বেঙ্গল নিউজ ক্লাবে নমস্কার। নমস্কার আপনাকে। রাম মন্দির ধ্বংসের একটা বিশাল ছক করা হয়েছিল পাকিস্তান থেকে, এবং যারা ছক করেছিল সেই আরাবুল, মানে আরাবুল 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 না, ওনার নাম হচ্ছে আব্দুল 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 রহমান। আব্দুল রহমান যত সম্ভব। তো যারা, যে দুজন ছক ছক করেছিল, এবং 5ই মার্চ আহ এই অ্যাটাকটা করার একটা চক্রান্ত করা হয়েছিল, ইতিমধ্যেই তারা অ্যারেস্ট হয়েছে। এই যে রাম মন্দিরকে অ্যাটাক করা, এবং তাদের ছকটা তো বানচাল হলোই, কিন্তু এই বিষয়টাই কি বলবে, রাম মন্দিরকে আক্রমণ কেন? না না, বিষয়টা তো এরকম নয় যে আজকে রাম মন্দিরের বিষয়টা নিয়ে এদের আক্রোশ রয়েছে। সুপ্রিম কোর্টের রায় হয়ে যাবার পরেও বিভিন্ন মুসলিম সংগঠন, জিহাদি সংগঠন, এমনকি বাংলাদেশ এবং পাকিস্তানের যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো আছে, তারা তো চিরকালই চিন্তা ভাবনা এবং তাদের বক্তব্যের মধ্যে ছিল যে রাম মন্দির ভেঙে ওখানে আবার বাবরি মসজিদ করব। এই ব্যাপারটা বাংলাদেশ থেকেও যে কথাটা পাওয়া গেছে, এখানকার পাকিস্তানের মধ্যেও যে সমস্ত মৌলবাদী সংগঠনগুলো আছে তাদের কথা, এবং এখানকার যে সমস্ত ভারতবর্ষে মৌলবাদী যে মুসলিমরা আছে, জেহাদি মুসলিমরা, তাদের কথার অনুরণন সব জায়গায় পাওয়া যায়। আসলে জেহাদি মেন্টালিটিতে এটাই হওয়ার আছে। তার কারণ ইসলামে যেটা বলা হচ্ছে যে জিহাদ করতে হবে, অর্থাৎ ধর্মযুদ্ধ, যেখানে হিন্দুদের বাঁচতে দেওয়া যাবে না, হিন্দুদের এই দেশে খিলাফত করতে হবে। এখন বারবার করে আসছে যে 101 বছর আগে খিলাফত শেষ হয়ে গেছে, আবার নতুন করে খিলাফত করতে হবে। এই যে বিষয়, যে ভারতবর্ষকে আর দারুল হারাবে থেকে দারুল ইসলামে নিয়ে যেতে হবে, এখানকার হিন্দুদের গণহত্যা করতে হবে, এই যে মানসিকতা, সেই মানসিকতার অংশ হিসেবে এই আপনি যাদের নাম বললেন আর কি, পারভেজ খান, হ্যাঁ, ওর পিকে, বা আব্দুল রহমান, আব্দুল রহমান। হ্যাঁ, যে শঙ্কর নাম নিয়েছিল, এরা সমস্ত এই জেহাদেরই পার্ট। লোন লুলফ বলে একটা জিনিস আছে, যে যখন একজন বা দুজন এই ধরনের সংগঠন করে, তারা জিহাদের জন্য, মানে তাদের ব্রেন ওয়াশ হয়ে যায়, তারা সব জায়গা থেকে গিয়ে মানে বর্ষের সনাতনী সংস্কৃতি ধ্বংসের জন্য এগিয়ে আসে। তো সেখান থেকে এইটা আজ আপনি দেখছেন দুটো গ্রেনেড নিয়ে হচ্ছে, কোনো অনেক, তারা প্লাস্টিকে আসবে, কখন নিয়ে এসছে 2005 সালেও এই রাম মন্দিরে আক্রমণ হয়েছে। ফলে আপনি শুধু রাম মন্দির দেখবেন না, এটার মানসিকতাটা পুরোটাকে দেখুন। বলরাম দা, ভারতের মাটিতে বসে যারা ভারত বিরোধী কথা বলছে বা বলে, সেই অতিবাম বা নকশালপন্থী যারা, তাদের ঠিক ইঙ্গিতটা কি? মানে কোথাও কি তাদেরও যোগসূত্র পাওয়া যাচ্ছে? কারণ এই রাম মন্দির নিয়ে তারা কেন এত ভীত? না না, বিষয়টা হচ্ছে আপনি দেখছেন যে দেখুন, অতি যারা বাম, পাকিস্তানি বা যারা পাকিস্তান থেকে ছক কষছে, তারা তারা তো ভারতকে সহ্যই করতে পারে না, সেটা একটা দিক। কিন্তু যারা ভারতে বসে, ভারতের সুবিধা নিয়ে, ভারতের মাটিতে বসে ভারত বিরোধী কথা বলে, বা যারা ভারতের এই রাম মন্দির থেকে শুরু করে হিন্দু ধর্ম নিয়ে যারা আক্রমণ করে, তাদের তাদের ছকটা কি? না, আপনি অতি বাম বা এই ইসলামিক জিহাদি, এদের আসলে উদ্দেশ্যটা এক। এরা এদের মতবাদের কোনো বিরোধী মতবাদকে এরা সহ্য করে না। হ্যাঁ, মানে টোটালিটেরিয়ান একটা মতবাদ, ডিক্টেটোরিয়াল একটা মতবাদ যে অন্য কোনো মতবাদের স্বীকৃতি দেয়নি, স্বীকৃতি দেয়নি। আপনার হয়তো ভুলে যান, কিন্তু আমরা তো ইতিহাসের যারা স্টুডেন্ট, তারা তো এই জিনিসটা জানি যে এই মুসলিমরা আর গুরু তেগ বাহাদুরকে কিভাবে মেরেছিল, গুরু গোবিন্দ সিং এর 2 সাহেবজাদাকে কি করে মেরেছিল, তারা শিবাজি মহারাজের ছেলেকে কিভাবে মেরেছিল।
বিষয়টা এরকম। আবার যদি আপনি ইসলামিক দুনিয়া ছেড়ে এই কমিউনিস্ট দুনিয়ায় ঢোকেন, হুম। তখন আপনি দেখবেন এই রাশিয়ায় সাইবেরিয়ার গোলাগে প্রায় 4.25 কোটি অ্যান্টি কমিউনিস্টের মারা হয়েছিল। 1966 সালের পরবর্তী 10 বছরে আপনার চায়নায় মাও তার সাংস্কৃতিক বিপ্লবের নামে প্রায় 3.5 কোটি মানুষকে মেরেছিল। পলপট কম্বোডিয়ায় গণহত্যা চালিয়েছিল, এবং অন্যান্য যে ইস্ট ইউরোপিয়ান যে কান্ট্রি গুলো আছে সেখানে কিভাবে গণহত্যা হয়েছিল। ফলে আপনারা দেখেন কিভাবে, আপনারা দেখেন পৃথক 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 ভাবে, কিন্তু আমরা এটাকে একটা কন্টিনিউয়াস প্রসেসে দেখি, যে কারণে এদের সিমিলারিটিস গুলো দেখতে পাই আমরা। বরং সম্প্রতি যাদবপুরের যে ঘটনা, সেখানেও কিন্তু এই অতিবাম বা এসএফআই সংগঠন এবং তাদের সঙ্গে নকশালপন্থী কিছু বা নকশাল সংগঠনের যোগসূত্র একত্রিত হয়ে একটি ঘটনা যে সামনে এলো, সেখানে শিক্ষামন্ত্রীকে আটক করা হলো, ব্রাত্য বসুকে, এবং ব্রাত্য বসুর গাড়ি যার উপর দিয়ে চলে গেছে বলে অভিযোগ করছে এই এসএফআই তথা বাম সংগঠনগুলো, এই ইন্দ্রানুজের যে সোশ্যাল মিডিয়া পোস্ট, সেখানেও কিন্তু রাম মন্দিরকে ভাঙার ডাক, এই ধরনের পোস্ট দেওয়া আছে। তাহলে কি বাংলায় বসে পাকিস্তানের যোগ, কি মনে হয়? না না, আমি তো বললামই এটা অতি বাম এবং যে সমস্ত ইসলামিক মৌলবাদ আছে না, হুম। তারা ভারতবর্ষকে ধ্বংস, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে ধ্বংস করতে চায়। এর জন্য প্রয়োজনে তারা হাত মেলাতেও রাজি আছে। আপনি যাদের দেখছেন যে অতি বাম ইন্দ্রানুজ পোস্ট করছে যে ভারত রাষ্ট্র ধ্বংস হোক, রাম মন্দির রাম ভেঙে মন্দির ফেলা ধ্বংস হোক, হোক, হ্যাঁ। হ্যাঁ রাম মন্দির ভেঙে ফেলা হোক, হুম। ব্যাপারটা হচ্ছে এরা কখনো কাবা ভাঙার কথা বলে না। এরা যখন আর যে সমস্ত জায়গায় ভারতীয় মন্দিরগুলোকে ভেঙে আর মসজিদ তৈরি করা হয়েছিল, তারা তারা সেই সমস্ত জিনিস ধ্বংসের কথা বলে না। এরা পাকিস্তানে গণতন্ত্র স্থাপনের কথা বলে না। এরা বাংলাদেশে হিন্দু গণহত্যার বিরোধিতা করে না, কারণ সেখানে জানে যে সেখানে কথা বলতে গেলে তাদের পশ্চাৎ দেশের চামড়াটা তুলে নেওয়া হবে, জাস্ট সেটাকে শুকিয়ে তারা জুতো করবে। ফলে তাদের বিপ্লবটা এই যেখানে ডেমোক্রেসি আছে হুম। সেখানে গিয়ে করছে। এবং বিশেষ করে সেটা না না না, আমার কথা শেষ জেইউর ভেতরে, মানে না, আমার ভারতের মধ্যে কথাটা কি শেষ হয়নি জেইউ দিদি, আর আমার একটা কথাটা স্বাধীন। শেষ হয়নি। হুম। এরা চায়নায় গিয়ে কখনো বলবে না যে কেন মসজিদগুলোকে ভাঙা হচ্ছে। চায়নায় মসজিদ ভেঙে পেচ্ছাবখানা তৈরি হচ্ছে, এরা তার বিরোধিতা করবে না। তার কারণ বেয়োনেট পশ্চাৎ দেশ থেকে ঢুকে মুখ দিয়ে বেরিয়ে আসবে। ফলে এদের গণতন্ত্র বা বিপ্লব, যেখানে গণতন্ত্র কথা আজ বলে, আসলে এগুলো হচ্ছে একটা প্রোপাগান্ডা ওয়ার অনলি। তারা জানে যে যে দেশে প্রকৃত গণতন্ত্র আছে সেখানে এই ধরনের কথাবার্তা বলা যেতে পারে। যেখানে গণতন্ত্রের নামগন্ধ নেই সেখানে এইসব কথা বললে তাদের টাঙিয়ে ঝুলিয়ে মেরে দেওয়া হবে। মানে ফলে আপনারা বামেদের, অতি বামেদের এবং কমিউনিস্টদের এবং এই যে জেহাদিদের আলাদা করে দেখেন। আমি বারবার করে একই কথা বলছি, জেহাদিদের আলাদা করে দেখেন। আমাদের ক্ষেত্রে এরা ইজ সেম কয়েন, মানে কয়েনের দুটো দিক নয়, এরা একদম একটা কয়েনের এক সাইড এবং তার পাশে আরেকজন, দুজনের অবস্থান পাশাপাশি। মানে তাহলে বলছেন ভারতের মধ্যে জেইউ, মানে যাদবপুর ইউনিভার্সিটি আর একটা স্বাধীন রাষ্ট্র, মানে তারা তাদের মতন করে আলাদা একটা রাষ্ট্র বানিয়ে নিয়েছে এই যাদবপুরের ভেতর ক্যাম্পাস থেকে শুরু করে পুরো এলাকাটা। হ্যাঁ, চেষ্টা তো করছে, কিন্তু একটাই মজার জিনিস হচ্ছে আপনার আপনার আমি আবার আপনাকে একটু ইতিহাসে নিয়ে যাব। গারচারলি বলে একটা জায়গা আছে মহারাষ্ট্রে, হ্যাঁ, হুম। বাস্তার বলে জায়গা আছে, যেটাকে পূর্ববর্তী দণ্ডকারণ্য বলা হয়। আপনার মনে আছে দণ্ডকারণ্যে সেই বাংলাদেশের যে সমস্ত শরণার্থীরা এসেছিল হুম। তাদের দণ্ডকারণ্যে নিয়ে যাওয়া হুম। হয়েছিল, হুম। আবার ঘুরিয়ে মরিচঝাপিতে নিয়ে হুম। যাওয়া হয়েছিল। এই অঞ্চলটা একটা সময়
আর মাওবাদীদের একটা স্বর্গরাজ্য ছিল, যেখানে বিএসএফ সিআরপিএফ দের গুলি করে করে মারা হতো। আজকে সেখানে প্রতিদিন, আর এই অপারেশনে আজকে মাওবাদী প্রায় শূন্য হয়ে গেছে, মাওবাদী শূন্য হয়ে গেছে। তাদের কল্পনার রেড করিডোর আজকে শেষ। ফলে যাদবপুরকে তারা যদি সেপারেট রাষ্ট্র মনে করার চেষ্টা করে, হুম, তাহলে সেটাকে শেষ করে দিতে আমাদের খুব একটা বেশি টাইম লাগবে না। তাদের নাচানাচিটা আমরা দেখছি। কয়েকদিন আগে সেখানে আপনারা দেখেছেন যে রাষ্ট্রবাদী ছাত্র সংগঠনগুলো হুম, তাদের ধরে পিটিয়ে দিয়েছে। তাদের এই সন্ত্রাসবাদী আক্রমণ, তাদের বক্তব্য, হুম, তাদের এই বাঁদরামোটা কিন্তু ভেঙে দেওয়া শুরু হয়ে গেছে। হুম। ফলে যতই চেষ্টা করুক না কেন, যাদবপুর কখনো স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে, মানে কল্পনার বাইরে আর কি, কল্পনার বাইরে ওনারা যে কল্পনা করছেন হুম। সেটা মানে জাস্ট রাত্রিবেলার খোয়া বললি। বলরাম দা, তোষণের রাজনীতি বা রোহিঙ্গাদের কি শুধু তৃণমূল তোষণ করে? কি মনে হয়, নাকি হিন্দুত্বের নাম দিয়ে বিজেপি বা অন্য যে কোনো রাজনৈতিক দল তাদের তোষামোদ করে? না না, এখানে একটা বিষয় আছে যে রোহিঙ্গাদের বিষয়টা কি আছে, রোহিঙ্গারা একটা এই জেহাদি আন্দোলনের একটা টুল মাত্র, ঠিক আছে। এবার এর আগে কমিউনিস্ট যে দল শাসন করতো পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এই রোহিঙ্গাদের এবং মুসলিমদের বাংলাদেশ থেকে এবং মায়ানমার থেকে এনে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জোর করে বসিয়ে তারা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এখন তৃণমূল কংগ্রেস সেই বিষয়টাকে করছে, তার কারণ তার ভোট ব্যাংক একটা বিষয় আছে। এবং আর একটা মজার জিনিস হচ্ছে, আপনারা দেখবেন এই রোহিঙ্গারা বেসিক্যালি একটু সন্ত্রাসবাদী মনোবৃত্তি, মানে ক্রাইম সাইকোলজিতে হুম, এদের হচ্ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এরা করে, তো এটা হুম, বাংলাদেশেও এখন আইএসআই এদের দিয়ে বাংলাদেশের ভেতরে অরাজকতা তৈরি করছেন। হুম। ফলে তৃণমূল এবং যে সমস্ত দলগুলো এদের অ্যাপিজমেন্ট করবে, তাদের তার জন্য ফল ভুগতে হবে। এখানে আমরা পরিষ্কার জানি যে তুমি রাষ্ট্রবাদী অথবা রাষ্ট্রদ্রোহী, এর মধ্যখানে কোনো গ্রে এরিয়া নেই। হুম। কমপ্লিটলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর বিষয়। হয় তুমি রাষ্ট্রের পক্ষে, না হয় তুমি রাষ্ট্রের বিপক্ষে। কিন্তু আর রাষ্ট্রের বিপক্ষে যারা আছে তাদের শেষ করে দেওয়ার দায়িত্ব আমরা নিজের হাতে তুলে নেব। কিন্তু এই তোষণের রাজনীতি তো সব দলকেই করতে দেখা যায়, তাহলে সেই তোষামোদটা কিসের জন্য? ভোট ব্যাংকের জন্য? না না, আপনি আপনি যেদিকে ইঙ্গিত করছেন, এই যে ব্লক ভোটটা পোলিং এর যে ইঙ্গিতটা আপনি হুম, করছেন, এবার কথা হচ্ছে, দেখুন, এরা কিন্তু কারুরই নয়, বেসিক্যালি কারুরই নয়। এরা একটা টাইমে ব্লক ভোট করেছিল কমিউনিস্টদের জন্য। পরবর্তী সময় তারা বলেছিল যে আমরা কমিউনিস্টদের উগরে বমি করে ফেলে দিয়েছি, এখন আমরা তৃণমূলকে গিলেছি। তো এবার কথা হচ্ছে, যেদিন প্রয়োজন ফুরবে সেদিন এরা তৃণমূলকেও আর উগরে ফেলে দেবে। ফলে এদের মানে বিশ্বাস করে যদি কেউ মনে করে যে আমি ভোট বৈতরণী পেরিয়ে যাব, সেটা হয়তো কিছুক্ষণের জন্য সম্ভব হবে। কিন্তু যেদিন এদের স্বার্থ চরিতার্থ হয়ে যাবে বা স্বার্থ চরিতার্থ হবে না, সেদিন কিন্তু এরা কিন্তু আপনার নয়, এটুকু ক্লিয়ারলি বলার বিষয় আছে। ওবিসি নিয়েও যে তালিকা বেরিয়েছে সেখানে প্রায় 110টা মুসলিম গোষ্ঠীর নাম আছে। মানে এই নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাচার চালাচ্ছে, কি বলবেন? মানে আবারও তো তাহলে হিন্দুদের বঞ্চনা করা হলো। না না, উনি কোন দিন বঞ্চনা করেননি, উনি কোন দিন বঞ্চনা না, করেননি। উনি তো কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছেন। 100 দিনের কাজ না থেকে শুরু না করে না 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 বিভিন্ন না ভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। তাই না না, জন্য তিনি ওনাকে, হিন্দুদের না বঞ্চিত না, এটা করছেন। এটা এটা নাকি এই গল্পটা আমরা বামফ্রন্ট আমলেও শুনেছি, হ্যাঁ, এখনো শুনছি। হ্যাঁ। বড্ড বাসি হয়ে গেছে, নতুন একটু গল্প দিলে ভালো হয়। হুম, কারণ এই ধরনের গল্প কথা, এই রূপকথার গল্প না, আমি যদি টাকা কেউ আমাকে দেয়, ধরুন আপনাকে আমি একটা ছোট্ট হিসেব বলে দিচ্ছি, ধরুন আপনি বাড়িতে একটা রোজগার করছেন, আপনার একটা বাজেট আছে, সেই বাজেটটায়
যদি আপনি হিসেব না রাখেন, তাহলে একটা টাইমে আসবে যখন আপনি হিসেব দিতে পারবেন না, মেলাতে পারবেন না, আপনার বাজেট ফেল করে যাবে। তো মমতা ব্যানার্জি যদি তার বাজেট কমপ্লিট করে, তার যে টাকাটা পেয়েছে তার উপযুক্ত হিসেব দেয়, তাহলে তো টাকা আটকানোর কোনো জায়গা নেই। আর যদি আপনার মনে হয় যে আপনাকে কেউ বঞ্চনা করছে, তাহলে স্টেট অ্যান্ড সেন্ট্রাল ট্রাইব্যুনাল যেটা আছে বা সুপ্রিম কোর্ট আছে, আপনি সেখানে সহজেই যেতে পারেন। সেখানে গিয়ে পরিষ্কার বলতে পারেন যে এনারা এত টাকা খরচা করেন, তো এই অমুকটার কেসে হারলো, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট, অমুকটার কেসে হারলো, সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট। আমি নামগুলো বলছি না কোন কেসে হেরেছে। এবার বিষয়টা হচ্ছে, যদি আপনার মনে হয় যে আপনার সঙ্গে বঞ্চনা হচ্ছে, আপনি ইজি কোর্টে যেতে পারেন, সুপ্রিম কোর্ট একদম হায়েস্ট অথরিটি। তারা আপনার কাছ থেকে যদি টাকা মনে হয় যে কেন্দ্রীয় সরকার তাদের দিচ্ছে না, বা আপনি প্রপারলি হিসেব দিয়েছেন, তার হিসেবের মান্যতা কেন্দ্র সরকার দিচ্ছে না, আপনি যান না, আপনি সেখান থেকে ন্যায় নিয়ে আসুন, ঘাড় ধরে কেন্দ্রীয় সরকার টাকা বার করুন, আমরা তো আপনার সঙ্গে আছি। একদমই। বলরাম দা, শেষ একটা প্রশ্ন করব যে হিন্দু মহা ঐক্য বা হিন্দুরা একজোট হচ্ছে, সেটা বোঝাও যাচ্ছে, গোটা ভারতের নিরিখেও বোঝা যাচ্ছে, তা সহ্য করতে পারছে না কেন বিরোধীরা? কি মনে হয়, মানে কোথাও কি তাহলে বিরোধীরা ভয় পাচ্ছে? না না, এখানে একটা অদ্ভুত মজার জিনিস আছে, যে চিরকাল হিন্দুরা মানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় থাকাটা এদের কাছে লাভদায়ক হয়েছে। হুম। ফলে এরা ভাবে যে আমরা আর হিন্দুদের ওপর অত্যাচার করলে হিন্দুরা হয়তো কোনো কালেই একটা হবেন না। এই এই যে মনোবৃত্তি, অর্থাৎ মুসলিম ব্লক ভোট আর কিছু বেনিফিশিয়ারি হিন্দু ভোট নিয়েই এরা হয়তো জিততে পারবেন, কিন্তু এনারা ভুলে যান যে হিন্দুরাও কিন্তু মানুষ, তাদেরও বুদ্ধিবাদ্ধা আছে, তারাও জাগতে পারে, তারাও মানে সংগঠিত হতে পারে। ফলে এরকম যদি ভেবে নেওয়া হয় কোনো কালেই হিন্দুরা সংগঠিত ছিল না বলে সংগঠিত হবে না, এটা ভ্রান্ত ধারণা বলবো না, এটা অলীক কল্পনাই বলবো। অসংখ্য ধন্যবাদ বলরাম দা, নমস্কার। নমস্কার, নমস্কার।